আসসালামু আলাইকুম, আমি মারুফা আইনিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি কথা কৃষকের কথা চ্যানেলের আজকের পর্বে। আজকে আমি এসেছি একটি মুরগির খামারে। অনেকটা জায়গা জুড়ে এই খামারটি। এখানে প্রায় 11টি শেড রয়েছে। 11টি শেডে প্রায় 35 থেকে 40 হাজার মুরগি লালন পালন করার ক্যাপাসিটি রয়েছে। এই মুহূর্তে 11,500 মুরগি রয়েছে। মাংসের জন্য মুরগি লালন পালন করা হচ্ছে এবং তৈরি করা হচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য। কত সহজেই বলে ফেললাম, তাই না? আসলে কি এতটা সহজ মুরগি লালন পালন করা? এতটাই কি সহজ মুরগি লালন পালন করে বা একটি খামার দিয়ে লাভজনক অবস্থায় পৌঁছানো? কি বলছে আমাদের আজকের খামারি? চলুন একজন অভিজ্ঞ খামারি কি বলছেন সেই কথাগুলো আমরা শুনি। ভাইয়া, শুরুতেই আপনি কিছু সমস্যার কথা বলেছেন। এই সমস্যাগুলো আমরা মোটামুটি সবার কাছ থেকে শুনতে পাই। এই সমস্যাগুলো থাকা সত্ত্বেও কিন্তু আপনি একটি খামার তৈরি করতে পেরেছেন এবং আপনাদের এখানে প্রায় বেশ কয়েকটি শেড আছে। বেশ কয়েকটি শেডে এই মুহূর্তে আপনাদের প্রায় কত হাজার মুরগি আছে? 30,000 মুরগি আমরা লালন পালন করছেন। এটা কিন্তু একটা দীর্ঘ সময় ধরে আপনারা লালন পালন করে আজকে এই অবস্থাতে এসেছেন। এইখানে আসার পেছনে যে সমস্যাগুলো কাটিয়ে এসেছেন সেই জার্নিটা একটু শুনতে চাইব। আমরা দীর্ঘ সময় ধরে এই ব্যবসায় টিকে থাকার পেছনে সবচেয়ে বড় সাহায্য করেছে আমাদের আন্তরিকতা এবং আমাদের অভিজ্ঞতা। আমরা প্রতিনিয়তই এই ব্যবসা পরিচালনা করতে যে নতুন নতুন সমস্যার সম্মুখীন হয়েছি এবং নতুন নতুন অভিজ্ঞতা আমাদেরকে সমৃদ্ধ করেছে এবং সেই অভিজ্ঞতার আলোকে আমরা আমাদের ভবিষ্যৎ করণীয়টা ঠিক করে আজকে এই পর্যায়ে এসে উপনীত হয়েছি। এই মুহূর্তে আমরা কি সোনালী মুরগির শেডে আছি নাকি? জি, সোনালী মুরগির আমাদের দেশীয় স্বাদের একটা কোনো রকমের একটা স্বাদ কিন্তু জিভে আমাদের দিয়েছে সোনালী এই জাতটি আসার পর থেকে এবং বাজারে বেশ জনপ্রিয়তাও রয়েছে। এই জাতটিকে নিয়ে সফলভাবে কাজ করতে হলে কি করণীয়? বর্তমানে এই জাত নিয়ে কাজ করার ক্ষেত্রে লাভবান খামারি হিসেবে নিজেদেরকে ধরে রাখার ক্ষেত্রে বড় বাধা হচ্ছে এই জাতের কাছাকাছি জাতের নানান রকমের মুরগি বাজারে চলে এসেছে, যেটা সোনালী মুরগি না। সেটা বিভিন্ন নামে আছে, কালার বার্ড নামে আছে, হাইব্রিড সোনালী নামে আছে। কিন্তু এগুলার এক একটার মাংসের টেস্ট এক এক রকম, আবার এগুলার লালন পালনের ধরনও এক এক রকম। কিন্তু আমার যেটা ব্যক্তিগত অভিজ্ঞতা সেটি হচ্ছে আমাদের দেশের আবহাওয়ায় আমাদের জন্য সোনালী মুরগিটাই সবচেয়ে ভালো জাত। কিন্তু ব্যবসায়িক লাভের কথা বিবেচনা করে বিশেষত হ্যাচারি মালিকগণ তারা নতুন নতুন জাত নিয়ে এসে তাদের ব্যবসাটাকে ম্যাক্সিমাইজ করতে যেয়ে খামারিদেরকে নানান রকমের সংকটের মধ্যে ফেলেছে। কারণ হচ্ছে ওই সব জাতগুলা রোগ প্রতিরোধ ক্ষমতা, তাদের মাংসের স্বাদ, এগুলা কোনো অবস্থাতেই সোনালী মুরগির মতো নয়। আবার আরেক ধরনের ব্যবসায়ী বাজারে চলে আসছেন যারা কিনা এই সব সোনালী মুরগির সাথে আবার ওই সব জাতগুলার ক্রস করে, মানে এই একটা ব্যবসার ক্ষেত্রে বিশেষত এই জাতীয় ব্যবসার ক্ষেত্রে ব্রিডার একটি গুরুত্বপূর্ণ ধারণা, ব্রিডারের একটা গুরুত্বপূর্ণ ধারণা আছে। মিনস যেখান থেকে আমরা মানসম্মত বাচ্চা পেয়ে থাকি। যদি জাতের ক্ষেত্রে অরিজিনাল জাত না হয় সেই ক্ষেত্রে বাচ্চার কোয়ালিটি নিয়ে নানান রকমের সমস্যা তৈরি হয়। তো অনেক ব্যবসায়ী এখন এই জাতের সাথে অন্য জাতের নানান রকমের সংকরায়ন করে তাদের অরিজিনালিটি বা তাদের কৌলিনত্বটাকে হারিয়ে ফেলছে। এবং যেটা তারা লাভবান হলেও হ্যাচারি পর্যায়ে বা সেই উদ্যোক্তারা লাভবান হলেও এখন খামারিরা নানান রকমের সমস্যায় পড়ছে। সময়ের সাথে সাথে নতুন নতুন জাত আসবে, এটি আমাদের কাম্য। তবে এই জাতগুলো খামারি ভাইদের কাজকে সহজীকরণ করার জন্য আসবে এবং লাভজনক করার জন্য আসবে। কিন্তু সেখানে যদি খামারি ভাইরা লসে পড়েন তাহলে সমস্যা। আচ্ছা, আমরা সোনালী মুরগির কথা বলছিলাম। সোনালী মুরগি চেনার উপায়টা কি? যেহেতু এরকমই কাছাকাছি কয়েকটি জাত বাজারে দেখা যায়, তো সত্যিকার অর্থে সোনালী মুরগি কিভাবে আমরা চিনব? সোনালী মুরগিগুলা সাধারণত নানান রঙের হয়ে থাকে। আমরা লালের মধ্যেও দেখব যে লালের মধ্যেই বা ব্রাউনের মধ্যেই নানান রকম আছে। কিন্তু কালার বার্ড যে মুরগিটা, এটা অনেকটা নাদুস নদুস হয় এবং তাদের পায়ের গড়নটা একটু খাটো হয়। অপেক্ষাকৃত সোনালী মুরগির পায়ের গড়ন লম্বা হয় এবং রঙের দিক থেকে এরা নানান রকম হয়ে থাকে। কিন্তু
যেটা আমরা কালার বার্ড বলি বা হাইব্রিড সোনালি বলি, তারা সাধারণত নির্দিষ্ট একটা বা দুইটা বা তিনটা কালার, বিশেষত একটা কালারেরই এখন বেশি হয়। আপনাদের কাছে এখন যে সোনালিটা আছে এটি মানের দিক থেকে কতটা আছে, পিওর আছে? এটি অরিজিনাল সোনালি আমরা বলি না, এটিকে ক্লাসিক সোনালি বলা হয়। এটি মূলত হাইব্রিড যে সোনালি আছে তার সাথে সংকরায়নের মাধ্যমে হ্যাচারিগুলা এই ধরনের বাচ্চা উৎপাদন করে থাকে। এটির মাংসের স্বাদ অরিজিনাল সোনালির চাইতে একটু খারাপ, কিন্তু আমরা যেটাকে কালার বার্ড বলি বা হাইব্রিড সোনালি বলি তার চাইতে এটি ভালো। আচ্ছা, এটা কতদিন লালন পালন করতে হয় বাজারের জন্য তৈরি করতে? এটা আমাদেরকে 55 থেকে 65 দিনের মধ্যে আমরা বেচাকেনা করতে পারি। যে সময়টা বললেন এই সময়ের মধ্যে গ্রোথ কেমন দেখছেন? 55 থেকে 60 দিনের মধ্যে এটি 1 কেজি 1100 গ্রাম 1200 গ্রাম। এটি গরম যখন চলে আমাদের দেশে, গরমকালে এটি একটু কম হয়, ওজন কম আসে। শীতের সময় এটি 60 দিনে 1 কেজি 1100 গ্রাম হয়ে যায়। আচ্ছা, পার মুরগি প্রতিদিন খরচ কত? আমরা তো আসলে দিন হিসেবে এটাকে ক্যালকুলেশন করি না, তো আমরা যদি এটার প্রোডাকশন কস্ট 1 কেজি এফসিআর যেটাকে বলি, সেই এফসিআর এর হিসেব যদি বলি তাহলে এটি 2 কেজি 100 গ্রাম বা 200 গ্রাম খাবার খেয়ে 1 কেজি ওজন তারা আসে। আচ্ছা, এই যে শেডটি দেখতে পাচ্ছি, এই শেডে এই মুহূর্তে কতগুলো মুরগি আছে? এই শেডে এই মুহূর্তে 3000 মুরগি আছে। 3000 মুরগির জন্য খাবারের পাত্র দেখতে পাচ্ছি, পানির পাত্র দেখতে পাচ্ছি, কতগুলো দেয়া আছে? এইখানে 30টা পানির পাত্র দেওয়া আছে। বেল ড্রিঙ্কার আমরা যাদেরকে বলি, বেল ড্রিঙ্কার আছে 30টা, আর খাবারের পাত্র আছে 100-র উপরে। এই ধরনের বা এই জাতের মুরগি লালন পালন করার জন্য শেড ব্যবস্থাপনা, খাদ্য দেবার যে পাত্রগুলো, পানির পাত্র, এগুলো এই যে ঝুলন্ত অবস্থায় আমরা দেখতে পাচ্ছি, এটিকেও খুব মাথায় নিয়েই করা হয়ে থাকে। তো সেটা যদি আপনার কাছ থেকে একটু শোনা যায়। শেডগুলোর উচ্চতা মিনিমাম 10 ফুট এবং এটা 12-13 ফিট হলে ভালো হয়। এবং আমাদের শেডে যদিও সিলিং নেই, তদুপরি সিলিং হলে সবচেয়ে চাইতে ভালো হয়। তো যদি আমরা ম্যানুয়াল পানির পাত্র দিতাম তাহলে পানির পাত্র 40 থেকে 50টা দেওয়া দরকার হতো। যেহেতু অটো সিস্টেম আছে, বেল ড্রিঙ্কার আছে, সেই ক্ষেত্রে পানির পাত্রের সংখ্যা যদি এই ধরনের ব্যবস্থাপনায় থাকে, বেল ড্রিঙ্কার দেওয়া হয়, তাহলে আমরা যা দিয়েছি এটি পর্যাপ্ত। এই ধরনের একটি শেড নির্মাণ করতে এই মুহূর্তে কত টাকা খরচ হতে পারে? এই মুহূর্তে এই ধরনের একটি শেড নির্মাণের ক্ষেত্রে 7 থেকে 9 লাখ টাকার মতো খরচ হতে পারে। আচ্ছা, আর ভালো মানের বাচ্চা সংগ্রহ কোথা থেকে করতে হবে? এটা আমাদের দেশে নানান রকমের হ্যাচারি, নানান নামে হ্যাচারি আছে, প্রতিষ্ঠিত হ্যাচারি আছে। আমি কোনো একটি ব্র্যান্ডকে এখানে বলতে চাচ্ছি না, তো আপনাদেরকে অবশ্যই জেনে সেই সব প্রতিষ্ঠিত ভালো কোম্পানি যাদের খ্যাতি আছে বাজারে, সেখান থেকে আপনাদেরকে সংগ্রহ করতে হবে। পাইকারি হারে বিক্রি করতে হচ্ছে আপনাদের? জি। কত করে দাম পড়ে? চাহিদা বেশি থাকলে এটা সর্বোচ্চ বাজার 280 টাকা 90 টাকা খামার পর্যায়ে পাওয়া যায়। সেটি বছরের হয়তো 1 মাস বা 15 দিন। কিন্তু আমরা যদি অ্যাভারেজ একটা বাজারের কথা হিসেব করি, এটির বাজার মূল্য কখনোই অ্যাভারেজ গড়ে 230 টাকা থেকে 40 টাকার উপরে থাকে না। এটা 230 থেকে 40-এর নিচে থাকে। আচ্ছা, এবার একটু রোগ ব্যাধি নিয়ে কথা বলি। সাধারণত মাংসের যে মুরগিগুলো লালন পালন করা হয়ে থাকে, এদের কি ধরনের রোগ হয়, কিভাবে প্রতিরোধ করে থাকেন? মুরগি লালন পালনের ক্ষেত্রে সাধারণ যে রোগগুলো হয়ে থাকে সেটা আমরা সবাই জানি। আমাশয়, গাম্বুরো, রানীক্ষেত, ফাউল পক্স, এই ধরনের ডিজিজগুলোর কথা আমরা সবাই জানি। কিন্তু সমস্যা যেটা বর্তমান সময়ে দেখা যাচ্ছে সেটি হচ্ছে সময়ের পরিবর্তনের সাথে সাথে নতুন নতুন ভাইরাসের আগমন ঘটে। এবং আমাদের দেশে এটি আরেকটি বড় সমস্যা, খামার পর্যায়ে একদম সর্বশেষ পর্যায়ে কোন ধরনের ভাইরাসগুলা বা ভাইরাসের কোন স্টেইনগুলা
সমস্যা তৈরি করছে বা রোগ সৃষ্টি করছে সেটা সম্পর্কে আমাদের দেশে পর্যাপ্ত কাজ করা হয় না এবং সেই সংক্রান্ত যথেষ্ট তথ্যপত্র আমাদের কাছে নেই। তবে সাধারণ যে রোগ আমরা বললাম রানীক্ষেত, গাম্বুরো, আমাশয়, ইকোলাই, সালমোনেলা এই জাতীয় যে রোগ, এর বাইরে আমরা যেটা এখন দেখতেছি যে নতুন ডিজিজ আছে কিন্তু সেটা সংক্রান্ত যথেষ্ট তথ্যপত্র আমাদের দেশের প্রতিষ্ঠানগুলোর হাতে নেই। আচ্ছা, ব্যাকটেরিয়ার কথা বলছিলেন, ব্যাকটেরিয়া আসলে অনেকভাবে ছড়ায়। আচ্ছা, ব্যাকটেরিয়ার কথা বলছিলেন, ব্যাকটেরিয়া নানা কারণেই খামারে প্রবেশ করতে পারে, কারো দ্বারা প্রবেশ করতে পারে, পানির পাত্র দ্বারা হতে পারে এবং লিটার থেকেও হতে পারে। লিটার ব্যবস্থাপনা নিয়ে একটু শুনতে চাই। লিটারের ক্ষেত্রে যে বিষয়টা সবচেয়ে চাইতে গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে লিটার যেন কোনো অবস্থাতেই স্যাঁতসেঁতে না থাকে। যদি লিটার স্যাঁতসেঁতে হয় সেই ক্ষেত্রে সবচেয়ে চাইতে গুরুত্বপূর্ণ তিনটি রোগ তৈরি হতে পারে। এক হচ্ছে পরজীবী ঘটিত রোগ, রক্ত আমাশয়। দ্বিতীয়ত ব্যাকটেরিয়াজনিত রোগ, সালমোনেলা, ইকোলাই এবং এন্টারাইটিস। তো এই জন্য লিটারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই লিটারকে যথাযথভাবে মুরগির স্বাস্থ্যসম্মত রাখতে হলে প্রতিদিন লিটারকে উলটপালট করতে হবে এবং অবশ্যই যেটা মানতে হবে সেটি হচ্ছে কম জায়গার মধ্যে বেশি পরিমাণ মুরগি লালন পালন করা যাবে না। আমাদেরকে অবশ্যই একটি মুরগির জন্য জাত ভেদে যেই জায়গাটুকু দেওয়া দরকার আমরা অবশ্যই তার চাইতে কম দেব, কোনো অবস্থাতেই বেশি মুরগি রাখবো না। সেই ক্ষেত্রে আমরা লিটারটাকে ভালো রাখতে পারবো এবং এর পরেও সমস্যা হয়ে গেলে অবশ্যই আমাদেরকে লিটার সম্পূর্ণভাবে পরিবর্তন করতে হবে অথবা আংশিক পরিবর্তন করতে হবে। আপনারা কতদিন পর পর লিটার পরিবর্তন করেন? আমি একটি মুরগি লালন পালনের ক্ষেত্রে একটি ব্যাচে একবারই লিটার দেই, আমি কখনো লিটার পরিবর্তন করি না। তবে এই ক্ষেত্রে আমি যে কৌশলটা অবলম্বন করি সেটি হচ্ছে লিটারের সাথে আমি ছাই ব্যবহার করি, যেটা আমাকে লিটার শুকনা রাখতে এবং লিটারের গ্যাস কম রাখতে সাহায্য করে। এটি তো 3000 মুরগির লালন পালন করার জন্য একটি শেড, সেই ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থে কতটুকু আছে? এটা 95 ফিট লম্বা, প্রস্থ 26 ফিট। কিন্তু এটা যদি আমরা মে জুন মাসে এই শেডে মুরগি উঠাতাম তাহলে কোনো অবস্থাতে এটা 2500-এর উপরে না, 2500-এর নিচে। সামনে শীতের সিজন, শীতে আরেকটু হয়তো 3000-এর চাইতে 1-200 বেশিও লালন পালন করা যাবে। মিন্স মৌসুম ভেদে এটা একটু কম বেশি করা যায়। আচ্ছা, তাহলে মৌসুম ভেদে তো পরিচর্যারও একটা পরিবর্তন আসে। অবশ্যই। সামনে কিভাবে পরিচর্যা দেবে? শীতের সময় সবচেয়ে চাইতে বড় যে বিষয়টি নজরে রাখতে হবে সেটি হচ্ছে তাদের যে অনুকূল তাপমাত্রা তার চাইতে যেন শেডের তাপমাত্রাটা কোনো অবস্থাতেই কমে না যায়। 25 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তাদের জন্য অনুকূল, 25-এর নিচে যাতে নেমে না যায় এই জন্য আমাদেরকে অতিরিক্ত পর্দা ব্যবস্থা করতে হয় এবং বিশেষত বড় মুরগির ক্ষেত্রে টেম্পারেচার খুব একটি সমস্যা হয় না, কিন্তু ব্রুডিং পিরিয়ডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই ক্ষেত্রে অতিরিক্ত অনেক পদক্ষেপই গ্রহণ করতে হয় একজন খামারিকে। আচ্ছা, এখন যে মুরগিগুলো দেখছি এদের বয়স কত? এটার বয়স 40 দিন। কতটুকু ওজনের মুরগি বাজারে বিক্রি করেন? আমরা মূলত 1 কেজি 1100 গ্রাম 1200 গ্রাম এই ওজনের মুরগিটাই বেশি বিক্রি করে থাকি। অনেক সময় এটা 800-900 গ্রাম সাইজেরও বিক্রি করে থাকি। বাজারে আমরা একই রঙের বেশ কয়েকটি জাতের মুরগি দেখতে পাই, সবগুলোকেই আমরা সোনালী মুরগি বলে ধারণা করে ফেলি। মানে আমাদের যতটুকু জ্ঞান ততটুকু, ক্রেতারা আসলে কতটুকুই জানেন। কিন্তু সেক্ষেত্রে আজকে আমরা যে সোনালী মুরগি দেখাচ্ছি এটার একটু রং যদি আপনারা খেয়াল করেন, রং দেখতে সব কিছু মিলিয়ে দেখুন তো একটু কি আলাদা মনে হচ্ছে না? আপনারা বাজার থেকে যেই সোনালী মুরগি কেনেন একটু কিন্তু আলাদা মনে হচ্ছে। এটা পায়ের গড়নগুলা একটু লম্বাটে হবে এবং মাথার ঝুঁটিগুলা বড় হবে এবং সুচালু হবে। আচ্ছা, আজকে হচ্ছে এই মুরগিটার বয়স 40 দিন। 40 দিন। 40 দিনে
এটি হয়েছে প্রায় কতটুকু হতে পারে? 700 গ্রাম 700 বা 600 গ্রাম, 600-700 গ্রাম এরকমই হবে। এই গ্রোথ ভালো মনে করছেন? জি। খাবার ঠিকঠাক খাচ্ছে বলে মনে জি। হয়? আমি অনেক জায়গায় দেখেছি যে খাবারের সাথে মিষ্টি কুমড়া ব্যবহার করছে, ঘাস কেটে ব্যবহার করা হচ্ছে, আদা খেতে দেখেছি আমি। সেক্ষেত্রে আপনারা এরকম কিছু করে থাকেন কি? জি, আমরাও পেঁপে পাতা, সজনে পাতা, আদা, খাবারের সাথে রসুন, এই যে বিষয়গুলো আমরা যেটা জানি যে যেই সব এই ধরনের দ্রব্য যা রোগ নিয়ন্ত্রণ ক্ষমতা আছে মানুষের ক্ষেত্রেও এগুলা যেমন রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে কাজ করে, এটা মুরগির ক্ষেত্রেও এগুলা ভালো কাজ করে। এবং সেক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট মাত্রা নিজেদের মতো করে ঠিক করে নিয়েছি। সেই মাত্রায় খাবারের সাথে কখনো রসুন যোগ করি, কখনো আদা যোগ করি, কখনো কাঁচা হলুদ যোগ করে থাকি। এবং দেখতেই পাচ্ছেন যে পেঁপে পাতা বেঁধে দেওয়া হয়েছে, তারা খুব আনন্দ করে খাচ্ছে। ঠিক অনুরূপভাবে তাদেরকে নিম পাতা দেওয়া হয়, সাজনা পাতা দেওয়া হয়, যেটা মুরগি খেয়ে থাকে। ভাই, আমি এ পর্যায়ে একটু অ্যান্টিবায়োটিক নিয়ে শুনতে চাই আপনার কাছ থেকে। আপনি জানেন যে আমাদের মধ্যে অ্যান্টিবায়োটিক নিয়ে একটা ভীতি রয়েছে এবং আমি সেই চাহিদা পূরণে মুরগি কিন্তু একটা বিশেষ ভূমিকা পালন করে থাকে সারা বছরই। সেখানে অ্যান্টিবায়োটিকটা একটু বোধহয় বাধা সৃষ্টি করে এই সেক্টরটাতে। আপনি কি এটি নিয়ে একটু কথা বলবেন যে অ্যান্টিবায়োটিকটা আপনারা কেন ব্যবহার করে থাকেন এবং বাজারে যাবার আগে এটি ঠিক কোন সময় বন্ধ করা উচিত বলে মনে হয় যা মানুষের শরীরের জন্য ক্ষতিকর হবে না? অ্যান্টিবায়োটিক শুধু আমাদের দেশে নয়, এটি বিশ্বব্যাপী একটি উদ্বেগের বিষয়। আমাদের দেশে চাইতে এখন একটি জোর প্রচেষ্টা চলতেছে যাতে অ্যান্টিবায়োটিক মুক্ত মাংস উৎপাদন করা যায়, মাংস এবং ডিম, দুধ এগুলা উৎপাদন করা যায়। কিন্তু এই ক্ষেত্রে অসাধু ব্যবসায়ী চক্র এবং সরকারের নিয়ন্ত্রক সংস্থাগুলোর ভূমিকার অভাবের কারণে সেখানে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন হচ্ছে না। সেই ক্ষেত্রে সংস্থাগুলো যদি এটি নিয়ন্ত্রণের জন্য দেখভাল করে তাহলে এটি অবশ্যই সম্ভব। সেটি একদিনে সম্ভব নয়, একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং সদিচ্ছা থাকলে আমরা অবশ্যই মানুষের জন্য বা আমাদের ভোক্তাদের জন্য নিরাপদ মাংস এবং ডিম, দুধ সবই উৎপাদন করতে পারবো। আচ্ছা, খাবার দেবার সময়ও হয়ে গেছে দেখছি কথা বলতে বলতেই। দিনে কতবার খাবার দেয়া হয়? আসলে এটা সুনির্দিষ্ট করে ওইরকম দিনে 3 বার বা 4 বার দিতে হবে এই ধরনের কোনো ধরাবাঁধা নিয়ম নেই। তবে আমরা যেটা অনুসরণ করে থাকি, একটি শেডে একবার খাবার দেওয়ার পরে যে পরিমাণ খাবার দেওয়া হয় সেটা পুরোপুরি শেষ করার পরেও প্রায় 2 থেকে 2.5 ঘন্টা মুরগি পাত্রে কোনো ধরনের খাবার থাকে না, তারপর আবার আমরা নতুন করে খাবার দিই। তো এইভাবে আমরা খাবার দেওয়ার ক্ষেত্রে দিনে ন্যূনতম 3 থেকে 4 বার দেওয়া হয়ে থাকে। অনেক ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আর কিছু সমস্যার কথাও উঠে এসেছে আপনার সাথে কথা বলে। আমরা যেই সমস্যাগুলো পেয়েছি এই সমস্যাগুলো আমি জানি খামারি ভাইয়ারা আপনাদের সবারই নিশ্চয়ই এই সমস্যাগুলো সমাধান একদিন আসবে বলে আমরা বিশ্বাস করি। অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমার সাক্ষাৎকার গ্রহণের জন্য। আর ভবিষ্যৎ খামারিরা তারা লাভজনকভাবে ব্যবসাটা পরিচালনা করুক এবং আমাদের দেশের উন্নয়নে এই পোলট্রি সেক্টর একটি অবদান রাখুক। বিশেষত যুবকদের কর্মসংস্থানের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক। সেই ক্ষেত্রে আমাদের দেশের সরকার এবং সংশ্লিষ্ট সকলে তাদের সহযোগিতায় এগিয়ে আসুক, এটি আমার কামনা।